মিমি চক্রবর্তী যিনি প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকে এবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউজ রুমে আপনাদের সরাসরি নিয়ে যাবো, আমার সহকর্মী পাপিয়া আরো বিস্তারিত আপনাদের বলতে পারবে। একেবারেই জানিয়ে রাখি, বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তী প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে ইডি। তাকে হাজিরা দিতে হবে। আপনাদের জানাবো যে এবার অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির সমন পেয়েছেন। 15ই সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 16ই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রৌতেলাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির। দিল্লির সদর দপ্তরে মিমি উর্বশীকে তলব ইডির, এমনটাই খবর। বেটিং অ্যাপ মামলায় এর আগে অভিনেতা অঙ্কুশকে তলব করেছিল ইডি। অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছিল ইডি বেটিং অ্যাপ মামলায় এর আগে। এবার অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন করলো ইডি। 15ই সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা। 16ই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রৌতেলাকে তলব করা হয়েছে দিল্লির সদর দফতরে। অর্থাৎ কালকেই মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। কাল যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদকে তলব ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান এই বেটিং অ্যাপ মামলায় ঠিক কি কি প্রশ্ন, অবশ্যই তা আপনাদের সামনে রাখবো। জানিয়ে রাখি, আগামীকালই অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব ইডির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধि मनोज वर्मा। मनोज जी, इस बारे में आपके पास ताजा जानकारी क्या है? जी बिल्कुल, देखिए आपको बताना चाहूंगा, ये बैटिंग ऐप से जुड़ा मामला है। इसमें पहले भी कई सेलिब्रिटीज हों या फिर क्रिकेटर हों, उनको पूछताछ के लिए ईडी ने बुलाया है। और क्योंकि ये सेलिब्रिटीज और जो क्रिकेटर्स थे, उन्होंने जो ये बैटिंग ऐप है जो भारत के अंदर बैन है, उसकी प्रमोशन की थी, इसलिए इनको पूछताछ के लिए बुलाया जा रहा है। तो कल अगर मैं बात करूं तो 15 सितंबर को मिमी चक्रवर्ती को समन किया गया है। कल ईडी ने अपने दिल्ली हेडक्वार्टर में बुलाया है। इसके अलावा उर्वशी रौतेला को 16 तारीख को जो है पूछताछ के लिए बुलाया है। तो ये बैटिंग ऐप से जुड़ा हुआ मामला है। बैटिंग ऐप इलीगल तरीके से चलाई जा रही है और जितने भी सेलिब्रिटीज हैं या फिर इसके अलावा क्रिकेटर्स हैं, जो बड़ी हस्तियां हैं, वो इन बैटिंग ऐप की प्रमोशन करते हैं। और ईडी को कहीं ना कहीं ये लग रहा है कि जो प्रमोशन की जा रही है और उसके बदले एक मोटी रकम ली जाती है, उसी की जांच ईडी की टीम कर रही है। इस तमाम जानकारी के लिए आपको शुक्रिया। কুণাল ঘোষ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে কি বললেন এই প্রসঙ্গে পরপর। মিমিকে ইডি কোনো একটি কারণে তারা নাকি তলব করেছেন, এটা সংবাদ মাধ্যম থেকে শুনলাম। তো একটা বিষয় হচ্ছে যে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন, এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, কিন্তু রক্তবীজ 2-র প্রমোশন ইডি তো হেল্প করে দিল। তৃণমূল দলের অভ্যন্তরীণ পরিবেশটাই এরকম। এখানে দুর্নীতির বাস্তুতন্ত্রের সাথে যুক্ত যারা, তারা স্বাভাবিকভাবে বিভিন্ন সময় সে ইডিআই হোক, সে সিবিআই হোক, তাদের দ্বারা বিভিন্ন সময় কলফর হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এরা হচ্ছে শাসক, আর শাসকের এই কুকীর্তি বা কীর্তি আপনি যাই বলুন না কেন, এর একটা সরাসরি প্রভাব পড়ছে সমাজে। আজকে পশ্চিমবঙ্গের যে সামাজিক যে অধঃপতন হয়েছে, সেই দল যার জন্য সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস এবং তাদের দলের জনপ্রতিনিধিদের এই ধরনের চেহারার কারণে। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে চলে যাব শুভ্রজিতের কাছে। পাপিয়া ধন্যবাদ। নিঃসন্দেহে আমি সমীরদের কাছে এইখানে আসবো যে বিড়ম্বনা কি তৃণমূল কংগ্রেসের বাড়ছে, তার কারণ দুর্নীতির প্রশ্নে বর্তমান থেকে শুরু করে প্রাক্তন একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের নাম বারে বারে জড়িয়েছে। আচ্ছা, অন্য চন্দ্রনাথ সিনহা, তার বিরুদ্ধে একেবারে তিনি আগাম জামিন নিয়েছেন, চার্জশিট জমা পড়েছে। এবার প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকে তলব করছে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিড়ম্বনা বাড়ছে কি শাসক দলের? না, বিড়ম্বনা বাড়ছে না। এটুকু বোঝা যাচ্ছে 2026-এর ভোট আসন্ন
ইডি সিবিআইয়ের তৎপরতা অত্যন্ত মানে চোখে পড়ার মতন। স্বাভাবিকভাবে দেখুন, আমাদের বিজেপির মতন কোনো বড় ধরনের কোম্পানির ওয়াশিং মেশিন নেই যেখানে মোদি ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় হেমন্ত বিশ্ব শর্মাকে, যেখানে পরিষ্কার করে দেওয়া হয় নারায়ণ রানেকে, যেখানে অশোক চাবানকে, অজিত পাওয়ারকে ক্ষমতায় আসার জন্য, এবং ছবন ভুজবল থেকে সঞ্জয় শেঠ, আর কত নাম বলবো, বিরোধী থেকে ভাঙিয়ে আনার জন্য তাদের যখনই ওয়াশিং মেশিনে ঢুকবে তাদের মতন সৎ, সাধু, পবিত্র, নিষ্কলঙ্ক কেউ নেই। কিন্তু যখনই বিরোধী, সেটা মিমি হতে পারে, সেটা আরো কারো শুধু তৃণমূল বাংলার ক্ষেত্রে হবে না বাবা। ইসবার 200 পার 77 থেকে 66 বা 65 আরো কত কমবে দেখুন। মানুষের বিশ্বাস, আস্থা যার উপরে আছে, সেই নিষ্কলঙ্ক একজন মানে আস্থা ভজন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যতদিন বাংলায় লড়াই করবে ততদিন এই সংগঠন শাখা যারাই আসছে এদিকে বলবো একটা জিঙ্গেল ছিল, জিঙ্গেলে আমি কোম্পানিটার নামটা নিচ্ছি না, সেটা চেঞ্জ করে যায় এরকম ভাবে। এই ওয়াশিং মেশিন শুনছো না, এই ওয়াশিং পাউডার দিদি দুধ সি সাফেরি দিদি সে আয়ে, মানুষ ভূঁইয়া রক্তের দাগ, হাইকোর্ট বেল রিজেক্ট করলো, বললো না দেওয়া যাবে না সিটি থেকে, সে ধবধবে ছাড়া হয়ে গেল বাংলার মানুষ ওয়াশিং পাউডার। যাই হোক, মিমিকে তো আগে কলকাতা পুলিশ অ্যারেস্ট করা উচিত ছিল, কারণ ফেক ভ্যাকসিন কাণ্ড তোমাদের মনে আছে, কসবায় ফেক আইএস ঘটনা মনে আছে। ওই ভ্যাকসিনটা কিন্তু ফেক ছিল না, রিপোর্টে ছিল পরবর্তীতে জেনুইন ভ্যাকসিন, একটা ফেক আইএস এর কাছে গেল কি করে, মিমি ওখানে কি করছিল, কিন্তু আগে অ্যারেস্ট করা উচিত। মিমি তো আজকাল তৃণমূলটা করে না। তৃণমূল যখন একটা বেটিং অ্যাপকে প্রমোট করছে, একজন জনপ্রতিনিধি ছিলেন, তার লজ্জা করে না? মানুষকে বেটিংয়ের দিকে মানে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। আর কথা বলছে, দেখো প্র্যাকটিক্যাল একটা আসপেক্ট শুনে রাখো, এক্স হোক, প্রেজেন্ট হোক, কর্মী হোক, সমর্থক হোক, তৃণমূল মুখপাত্র হোক বা তৃণমূল কোনটি হোক, তৃণমূল মানে চোর, এটা প্রতিষ্ঠিত সত্য, এখানে চিন্তা করো না। সব ডাকাতগুলোকে নিয়ে তারা তোমার দলেই আছে। আমি দ্রুত, খুব অল্প সময়, দেবাশিস সরকার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত। না দেখো, আজকাল আর রাগও হয় না, শুধু এটা বলি, হেসেই বলি যে এটা একটা এমন রাজনৈতিক বাতাবরণ 11 পরবর্তী অবস্থায়, ওই শঙ্কর বলছিল এমন একটা ইকোসিস্টেম কাজ করছে যেখানে এই দুর্নীতিটা একটা অনুকূল বিষয়। এই ব্যক্তি মানুষরা তো তারকা, ইনাদের জায়গায় তো আলাদা করে রেসপেক্ট রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ইকোসিস্টেমের মধ্যে, এই রাজনৈতিক আবহের মধ্যে বারবার করে কিন্তু আমার বন্ধু যে কথা বলছে যে দুর্নীতির কথাটা কিন্তু বারে বারে ঘুরে ফিরে আসছে। তরুণের ওই দুর্নীতির কথাটাকে কেন্দ্র করে শুধু একটা কথা বলছি, তরুণ কিছু মনে করিস না, সেটা হচ্ছে এই দুর্নীতি এসছে, অভিযোগ এসছে, টাকা হাঁকা হয়েছে, কিন্তু একটা দশক ধরে ভাবতে সত্যি অবাক লাগে, কেন্দ্রের এই সংস্থাগুলো, ইডি, সিবিআই, এসএফআইও, আরওসি, এই সংস্থাগুলোর যে নানা রকম দুর্নীতি এসছে এবং তদন্তকারী সংস্থাগুলো, এই তদন্তগুলো করার পর একটা দশকে কখনো ঘাড়ের ওপরে উঠতে পারছে না, ওই রাজনীতিটাও কিন্তু কিছুতেই আমরা বুঝতে পারছি না। সুতরাং এইখানে এটা হচ্ছে চিন্তার জায়গা, রাজনীতির ওপর রাজনীতি, অর্থাৎ একটা রাজনীতি হচ্ছে মৌলিক রাজনীতি আবহ, যে মানে আমি নিশ্চয়ই তোর কাছে শুনবো এবং আমি জানি এই জায়গাটা কিন্তু তোর আমার মতন একই রকম ভাবে অভিমান রাগ আছে। এইখানে দেবাশিসদা যেটা প্রশ্ন হচ্ছে, এই যে তদন্তটা হচ্ছে, তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা কতটা আন্তরিক, নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে?